সানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো জ্বালানি খাতে সুশাসন নিয়ে। তবে অবশ্যই আমরা আমাদের আজকের আলোচনার শুরুতে 14 ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়েও আজকে কথা বলবো। আমরা জানি রাখি কেন আমরা জ্বালানি খাতে সুশাসন নিয়ে কথা বলবো। সেটি কারণ হচ্ছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ইতিমধ্যে তাদের যে সুপারিশ, তাদের যে মন্তব্য, বক্তব্য এবং আমাদের এই যে জ্বালানি ও বিদ্যুৎ খাতের যে লুটতরাজ হচ্ছে তার একটা বিভিন্ন রকম সংকলন করে তারা বিভিন্ন রকম তথ্যপাত্র দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে। তো আজ একটি ছায়া সংসদ অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও কিন্তু একই বিষয়ে জ্বালানি খাতে সুশাসনের দায় কার সেটা নিয়ে কথা হয়েছিল। সে কারণের জন্য আজকে আমরা অতিথি হিসাবে যাকে পেয়েছি অত্যন্ত একজন গুণমুগ্ধ ব্যক্তিত্ব, ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদ বিভাগের ডিন অধ্যাপক এম শামসুল আলম স্যার রয়েছেন আমাদের সাথে। স্যার, আপনাকে দীর্ঘদিন পরে আমরা আমাদের আজকের আয়োজনে পেয়েছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আজকে আমাদের এই আসরে এসে জ্বালানি খাতের সুশাসন নিয়ে, আসলে বিগত সময়ের যে জ্বালানি খাতের যে ধরনের একটি অনিয়ম, দুর্নীতি, চৌর্যবৃত্তি ছিল সেটা নিয়ে কথা বলবো। তবে একটা বিষয় প্রথমে শুরু করতে চাই, সেটি হচ্ছে আজ 14 ডিসেম্বর বিজয়ের ঠিক উষা লগ্নে আমরা দেখেছি যে শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। এটা অত্যন্ত বেদনার এবং সেই সময়কার কথা প্রতি বছরই কিন্তু আমরা মনে করি এবং পালন করে থাকি। কিন্তু আজকে যখন শহীদ বুদ্ধিজীবী দিবসের সেই ক্ষণে মাননীয় প্রধান উপদেষ্টা সহ ছাত্র জনতারা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদরা সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েছেন, সেখানে অনেকেই কিন্তু আবেগ আপ্লুত হয়ে এই জুলাই হত্যাকাণ্ড 5ই আগস্টের কথাও কিন্তু তারা মনে করেছেন। তারা বলছেন যেভাবে এই আমাদের বুদ্ধিজীবীদেরকে নিঃশেষ করবার চেষ্টা করা হয়েছিল, ঠিক জুলাই আগস্টে কিন্তু একই ধরনের পরিকল্পনা ছিল পতিত সরকারের। তো আমরা যদি বিজয়ের উষালগ্নে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের কথা একটু স্মরণ করি, একই সাথে জুলাই আগস্টে যারা নিহত হয়েছে সেই 1500 ছাত্রছাত্রী, শিক্ষার্থী, ছাত্র জনতা, আপনার বিশ্লেষণ কি পুরো বিষয়টা নিয়ে? আপনি যদি ঐতিহাসিকভাবে অতীত থেকে যদি দেখেন, মানে সভ্যতার সূচনা লগ্ন থেকেই যদি দেখেন, সেই সক্রেটিসের আমল থেকে বলেন, গ্যালিলিওর আমল থেকে বলেন, সেখানে দেখা যায় যে বুদ্ধিজীবীদের সঙ্গে শাসক শ্রেণীর সম্পর্কটা আসলে কখনোই মধুর ছিল না। শাসক শ্রেণী যখনই তার হাতে ক্ষমতা আসে, যদি কোনো রকম চেক অ্যান্ড ব্যালেন্স না থাকে, তাহলে স্বৈরা শাসন বা ফ্যাসিবাদী প্রতিষ্ঠিত হয়ে যায়। এটা বলা যেতে পারে যে একেবারেই স্বতঃসিদ্ধ ব্যাপার। এবং সেখানে প্রতিবাদের সম্মুখীন যদি হয়ে থাকে, তা বুদ্ধিবৃত্তির জায়গা থেকে বুদ্ধিজীবীরাই করে থাকে। যুগে যুগে সেটাই হয়ে আসছে। আজকে যে 14 ডিসেম্বর, সেখানেও দেখবেন যে দিদেন পাকিস্তান গভর্নমেন্ট প্রো এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে বুদ্ধিজীবীরাই দাঁড়িয়েছিল এবং তারাই তাদের টার্গেট হয়েছিল। আজকে যে অবস্থার প্রেক্ষিতে জুলাই আগস্টের যে আন্দোলন বা অভ্যুত্থান, আমরা যেটাই বলি না কেন, সেখানেও দেখা যাচ্ছে যে একটা বুদ্ধিবৃত্তিক ব্যাপার কাজ করেছিল এবং সেখানেও এস্টাবলিশমেন্টের সঙ্গে বুদ্ধিবৃত্তিক লড়াই হয়েছিল। এবং সেই ব্যাপারটি বুদ্ধিবৃত্তিক লড়াই আমি বলবো, সেটা ছাত্রদের নেতৃত্বেই হোক আর যেখান থেকেই হোক না কেন, বুদ্ধিবৃত্তির জায়গা থেকে এত বড় শক্তিকে পরাভূত করা সম্ভব হয়েছে। এটা বুদ্ধিবৃত্তিক লড়াই। সুতরাং ইতিহাসের পুনরাবৃত্তি এখানেও হয়েছে। বুদ্ধিবৃত্তির সঙ্গে প্রো এস্টাবলিশমেন্টের বা শাসক শ্রেণীর যুদ্ধ, বা বুদ্ধিজীবীরা বা বুদ্ধিবৃত্তি বা বুদ্ধিমান ব্যক্তিরা আসলেই সবসময় সর্বকালের শাসক শ্রেণীর রসানলে পড়েছে, এখানেও রসানলে পড়েছে এবং শেষমেশ বুদ্ধিবৃত্তিরই জয় হয়। এক্ষেত্রেও সেই জয়টাই হয়েছে এবং অপশাসনের বিদায় হয়েছে। সেই স্বৈরা শাসকই বলেন, ফ্যাসিবাদী শাসকই বলেন, সেই শাসককুল আলটিমেটলি পরাজিত হয়েছে। জি স্যার, চমৎকারভাবে আপনি ব্যাখ্যা করলেন। আসলে এই বুদ্ধিজীবীরাই কিন্তু সবসময় সামনের কাতারে থাকে, সেটা ছাত্র হোক, শিক্ষক হোক বা অন্য কোনো প্রফেশনাল যে মানুষ হোক না কেন। আপনি বলছিলেন যে এই বুদ্ধিভিত্তিক লড়াই কিন্তু এই বুদ্ধিজীবীরাই কিন্তু জয়লাভ করে, যেটা আমরা দেখেছি যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখেছি, 69 গণ আন্দোলনে দেখেছি, ইভেন 90-এর সর্বশেষ যেটি এবং সর্বশেষ যেটা 2024 জুলাই বিপ্লবে কিন্তু একই ঘটনা ঘটেছে। এই বুদ্ধিভিত্তিক লড়াই কিন্তু স্বৈরাচারের ফ্যাসিস্ট সরকারের কিন্তু পতন ঘটে। তো আমরা আজকে যে আলোচনাটা করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে জ্বালানি বিদ্যুৎ খাতে সুশাসনের কথা আমরা বলছিলাম। স্যার, দীর্ঘদিন থেকে আপনি কথা বলে আসছেন, নির্মমভাবে কথা বলছেন, ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কথা বলছেন। আমরা অনেক সময় ডাকতে পেরেছি, অনেক সময় ডাকতে পারিনি, অনেক সময় ডেকেও আমরা শঙ্কায় ছিলাম স্যার যদি বেশি নির্মম কথা বলে ফেলে তাহলে আমাদের কি বিপদ হবে। সে কারণে আপনি দেখবেন স্যার, আপনাকে অত্যন্ত
বিনম্রভাবেই বলছি আপনাকে, দীর্ঘদিন থেকে কিন্তু টেলিভিশন কর্তৃপক্ষ নিমন্ত্রণ জানাতেও কিন্তু খুব বেশি আগ্রহ প্রকাশ করতো না। যদি আপনি নির্মম কথা বলে ফেলেন সেই কর্তৃপক্ষের কোনো অসুবিধা হয় কিনা। কিন্তু আজকে আপনি বলছেন বুদ্ধিভিত্তিক জয় হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে। সে অবস্থার প্রেক্ষাপটে আমরা জ্বালানি বিদ্যুৎ খাতে যে লুটপাট, যে টাকার তন্ত্র, যে স্বৈরাচারী মনোভাব, যে চোরজবিতি সবই আমরা দেখেছি। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রতিবেদনটি দেওয়া হয়েছে, সেখানে বলেছে $600 কোটি নয় হয়েছে। এবং এই জ্বালানি বিদ্যুৎ খাতের বিগত সময়ে এই স্বৈরাচারের আওয়ামী শাসনের এই প্রেক্ষাপটটাকে আপনি কীভাবে দেখবেন? বারবার আপনি বলছিলেন বিদ্যুৎ দাম কেন বাড়ানো হচ্ছে, গ্যাসের দাম কেন বাড়ানো হচ্ছে, তেলের দাম কেন বাড়ানো হচ্ছে, আপনি বারবার একই কথা কিন্তু বলে আসছিলেন। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পতিত সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আপনি কীভাবে দেখছেন? আমাকে প্রথমেই বলতে হয় যে আজকে 14ই আগস্টে ছেলেমেয়েরা বা সরকারের প্রতিনিধিত্বকারী উপদেষ্টারা বা প্রধান উপদেষ্টারা স্মরণ করেছে যে বুদ্ধিবৃত্তির জয় হয়েছে, এবং সেই বুদ্ধিবৃত্তির জয় 14ই আগস্টের সেই 14ই ডিসেম্বরের সেই 1971 সালের সঙ্গে তারা এক করে দেখেছেন। এটা আমি মনে করি যে এটা একটা বড় উপলব্ধি, এটা একটা জাতীয় উপলব্ধি যে এটাকে সমন্বয় করে দেখতে পারার মতো দৃষ্টিকোণ আমাদের আছে, অন্তত সরকারের মধ্যে কাজ করছে। তাহলে সেই বিষয়টি যদি আমি জ্বালানি খাতের ক্ষেত্রে দেখি, সেখানে কেন অনুপস্থিত দেখি? এই প্রশ্নের জবাব কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। আমি তিনটা সরকারের যদি একসঙ্গে দেখি, প্রথমত হচ্ছে বিএনপি সরকারের আমলে সরকারের মধ্যেও যুদ্ধ হয়, লড়াই হয়। সেখানে দুইজন প্রতিমন্ত্রী ছিলেন, একজন টুকু কিসাম, নাম ভুলে গেছি, হ্যাঁ ওনার নাম টুকু ছিল। আরেকজন হচ্ছে মেজর জেনারেল তালুকদার, পরে বিদ্যুৎ সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন বিএনপির সময়। আমি 2003-04 কথা বিশেষভাবে মনে করছি। তো তখন একদিন সম্ভবত এটি আপনার RTVতে হবে, তিনি তখন মন্ত্রী নন। তা আমি টুকু সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে কেন মন্ত্রী বানানো হয়েছে? তো তিনি বলেছিলেন আমি যোগ্য বলে বানানো হয়েছে। কিন্তু সেখানে যে আলোচনাগুলো হয়েছিল, তিনি যোগ্য বলে যদি তাকে বানানো হয়ে থাকে, তাহলে তখন কেন আনম আক্তার এত গুরুত্ব সরকারের কাছে পেয়েছে? তিনি কেন উপেক্ষিত ছিলেন? মন্ত্রী হিসেবে সেই মর্যাদায় তার কর্তৃত্ব ক্ষমতা কেন প্রতিষ্ঠিত হয়নি? তিনি তার যোগ্যতা তিনি কেন দেখাতে পারেননি? এই প্রশ্নের জবাব কিন্তু আমি পরে বলবো যে আমি কিভাবে খুঁজেছি। এইবার আসেন, পরবর্তীতে যদি আসি, তালুকদার যখন আসলো, তালুকদারের সঙ্গে আনম আক্তারের বলা যেতে পারে যে সরকারের মধ্যে আনম আক্তার মন্ত্রীর থেকেও বড় মন্ত্রী হয়ে পড়েছিলেন, এবং সেইখানে যে সংঘাত হয়েছিল, সেই সংঘাতে তালুকদার আলটিমেটলি পরাজিত হয়েছিলেন। তিনি তার যোগ্যতা দিয়ে তিনি প্রমাণ করতে পারেননি যে তিনি সরকারের কাছে এই খাত চালানোর জন্য বিশেষভাবে যোগ্য। এই যোগ্যতার মাপকাঠিটা কিভাবে মাপা হয় সরকারের মধ্যে? বুদ্ধিবৃত্তি সেখানে সরকারের সঙ্গে লড়াই করে কিভাবে প্রতিষ্ঠিত হয়, সে ব্যাপারটি আমার কাছে রহস্যাবৃত রয়ে গেছে। এইবার আসেন আওয়ামী লীগের সরকারের সময় আসি। আওয়ামী লীগের সরকারের সময় দীর্ঘতম সময় আমরা পার করেছি, 3টা রেজিম পার হয়ে গেছে, তারপরেও 6 মাস 8 মাস গেছে। পুরোটা সময় জুড়েই বলতে পারেন যে তৌফিক চৌধুরীর সবচেয়ে বেশি প্রভাব প্রতিপত্তি ছিল। যে মন্ত্রী, ইভেন যে প্রধানমন্ত্রী, যিনি শপথ নিয়ে আসছেন, যার কাছে শপথ মানে কনস্টিটিউশনাল অব্লিগেশন ছিল, বা তিনি কনস্টিটিউশনালি অবলাইজড ছিলেন যে সব ব্যক্তিবর্গ পদাধিকার বলে, সেখানে তৌফিক চৌধুরীর কোনো অব্লিগেশন ছিল না। তিনি প্রজাতন্ত্রের কর্মচারী ছাড়া আর কিছুই নন, এবং অনির্দিষ্টকালের জন্য তিনি এই কর্তৃত্বের জায়গাটা তার হাতে রেখেছিলেন। তিনি প্রথম প্রধানমন্ত্রীর দপ্তরে বসে মিটিং করে তিনি রেজুলেশন নিলেন যে আমরা বিদ্যুৎ রপ্তানি করার ক্ষমতা অর্জন করেছি, এখন বিদ্যুৎ রপ্তানি করার বাজার খুঁজতে হবে, আমাদের অতিরিক্ত বিদ্যুৎ আছে।
এই যে সমস্ত কথাবার্তা বলার মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে এই সেক্টরে বুদ্ধিবৃত্তির জায়গার চর্চা কখনোই হয়নি। তাহলে বুদ্ধিবৃত্তির প্রাধান্য কি করে পেল? আমি যদি দীর্ঘ 25 বছর 30 বছরের ইতিহাস যদি তুলে ধরি, এবং আমি 80, 82, 83, 84, 85 সালের থেকেই বলা যেতে পারে এনার্জি সেক্টরের সঙ্গে সংশ্লিষ্ট, এখানে দেখা যাচ্ছে যে কোনো বুদ্ধিবৃত্তির চর্চা বা বুদ্ধিভিত্তিক কোনো সমাধান এখানে হয়নি। এখন আসেন যে আজকে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একজন উপদেষ্টা পেয়েছি, তিনি মন্ত্রীর মর্যাদায় এই সেক্টরে আসেন। এই সেক্টরে মন্ত্রীর মর্যাদায় কখনোই প্রধানমন্ত্রী ছাড়া দায়িত্বে ছিলেন না, উনি এখন মন্ত্রীর মর্যাদায় আছেন। প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে সরকার আপনাদের জন্য সুযোগ তৈরি করবে, ফ্যাসিলিটি দেবে, যখন যেখানে পরিবর্তন আনা দরকার আপনারা পরিবর্তন এনে আপনারা আপনাদের উপযোগী করে পরিবর্তন করে নেবেন, সেই সুযোগটা সরকার দেবেন। ওনার কথার মধ্যে বাস্তবতা আছে, কারণ সরকারে যারা এসছেন তারা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে এসছেন। জীবনে অনেকের সঙ্গে অনেকের কোনো দিন কথাও হয়নি, অনেকে অনেককে হয়তো ঠিকমতো চেনেনও না, কিন্তু এক জায়গায় বসে সরকার চালাতে এসছেন, সুতরাং তাদের সীমাবদ্ধতা অনেক বেশি, এবং প্রত্যেকের দপ্তর সম্পর্কেও যে খুব বেশি জ্ঞান বা অভিজ্ঞতা নিয়ে এসছে তাও নয়, কিন্তু সময়ের প্রয়োজনে চাহিদা তৈরি হয়েছে, সেই চাহিদার জায়গাটা তাদের এসে বসতে হয়েছে। তারা এই পদে আসার জন্য কোনো শ্রম, মেধা বা প্রতিযোগিতাও করেননি, তারা এই পদে আসার আগে কখনো চিন্তাও করেননি বা জানতেনও না যে তিনি এই পদে বসবেন 2-1 দিন আগে। তো এরকম একটা অবস্থায় বলা যেতে পারে যে কমপ্লিটলি অপ্রস্তুত অবস্থায় তারা এসে বসেছে, একটা জাতীয় দায়িত্ব নিয়েছে, একটা ক্রান্তিকালীন সময় পার করছেন, এটা তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এখন আসেন, তারা কি এই সেক্টরের পলিসি প্ল্যানিং বা এই সরকার এই পরিচালনার ক্ষেত্রে তারা কি কোনো বুদ্ধিভিত্তিক জায়গা থেকে বুদ্ধিভিত্তিক প্রশ্রয় দেওয়া বা আশ্রয় নেওয়া বা নির্ভর করার জায়গা কি তারা করেছে? আমি বলবো করেনি। এই কথাটা আমি খুব জোর দিয়েই বলতে চাই। আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করবেন যে তাহলে আপনি পরিষ্কার করে বলেন তো যে কোন জায়গা থেকে আপনি নিশ্চিত হলেন যে তারা অন্তত বুদ্ধিভিত্তিক চর্চা এখানে করেনি? সেটাতে দুটো জিনিস বলবো। নিশ্চয়ই আপনি সঠিক কথাই বলেছেন। তারা আসলে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সেভাবে সেই মন্ত্রণালয় সম্পর্কে অভিজ্ঞতা না নিয়ে একে অপরকে হয়তো ভালো করে চিনেন না। সে অবস্থার প্রেক্ষাপটে তারা এখন একটা ক্রান্তিকালীন সময় সরকার পরিচালনা করছেন। কিন্তু আমরা যে বিষয়টা একটুখানি শুনতে চাই, যেটি সবসময় বলে আসা হয়েছিল, যে বিগত সময়ের যে সরকারের আমলের যে বিদ্যুৎ বা জ্বালানি খাতের নজয়, যে ইন্ডেমিনিটি দেওয়ার যে বিষয়টি, বারবার বিদ্যুতের বিল বাড়ানোর বিষয়টি, এই শুনানির নামে, গণশুনানির নামে একটা গণতামসা করা, যারা ভোক্তাদের কথা শোনা হতো না, ভোক্তাদের কথা আমরা না নিয়ে তাদের সিদ্ধান্ত তারাই নিয়ে নিত, বিপিসি কি কার্যকর প্রতিষ্ঠান কিনা, সব কিছু মিলিয়ে ওই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? আমি সেই জায়গাটাই আসছিলাম, যে এইসব সমস্যাগুলো যেগুলো অলরেডি চিহ্নিত হয়ে গেছে, গত 15 বছরে মানুষ জানে যে এই সেক্টরের সমস্যাগুলো কোথায়, সমাধানগুলোও কি তাও জানে মানুষ, কিন্তু সমাধানগুলোর জন্য যে করার জন্য যে ক্ষমতা দরকার, যে কর্তৃত্ব দরকার, তার জন্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সরকারকে দরকার, সেই সরকার তা করেনি। এই সরকার তা করবে সেটাই প্রত্যাশিত, কিন্তু এই সরকার তা করছে না। আমি আগেই বললাম যে সেই সরকারের বুদ্ধিভিত্তিক চর্চা করার দরকার হয়নি, বুদ্ধিবৃত্তির সেখানে বিজয় ছিল না, বুদ্ধিবৃত্তি সেখানে প্রতিষ্ঠিত হয়নি। এখানেও তাই হয়েছে। সেটা যদি আসেন তাহলে আমার প্রথমেই প্রশ্ন আসবে যে আপনি যে কথা বললেন যে কোথায় কোথায় সমস্যা ছিল, সেই কোথায় কোথায় সমস্যা যদি আসে, প্রথমেই বলতে হয় যে ইন্ডেমিনিটি আইন, দায় মুক্তি আইন, সেটাতে কি হলো, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন আমরা তৈরি করলাম 2010 সালে। সেই 2010 সালে তৈরি করে আমরা প্রতিযোগিতাবিহীন বিনিয়োগ করলাম, বিনিয়োগকারী সিলেকশন করলাম। এই বিনিয়োগ এবং বিনিয়োগকারী সিলেকশন করার ক্ষেত্রে আমরা কোনো গ্রামার মানলাম না, কোনো স্ট্যান্ডার্ড মানলাম না, যাকে খুশি তাকে নিয়োগ করলাম, যত বেশি তত ব্যয়ে বিনিয়োগ করলাম। আজকে দেখা যাচ্ছে যে পুরা বিদ্যুৎ ক্ষেত্রে
খাতে 15 বছর ধরে যা ব্যয় হয়েছে তার অর্ধেকই পাচার হয়ে গেছে, লন্ঠন হয়ে গেছে, এরকম হিসাব আমরা পাচ্ছি। আপনি শুরুতে যে তথ্য দিচ্ছিলেন সেই সমস্ত জায়গা থেকে উঠে আসছে। এই সব তথ্যের ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করবে না, যারা তসরুপ করেছে তারাও এটার দ্বিমত পোষণ করতে পারবে না। তাহলে সেই জায়গাটা এসেই আমার কি করা দরকার ছিল? প্রথমত এই ইন্ডেমনিটি আদেশ আমরা প্রথমতই বলেছি যে বাতিল করতে হবে। আমরা বলেছি যে সরকার বাতিল করতে গেলে সরকার স্বার্থ সংঘাতে যুক্ত হবে, বাতিল আমরা করব, অর্থাৎ জনগণ করবে। জনগণ বাতিল করবে এই প্রত্যাশাটা সরকারের থাকতে হবে। এক সরকার করেছে এই আইনের আওতায় লুণ্ঠনের ক্ষেত্র প্রস্তুত করে তার দলীয় ব্যক্তিদেরকে ব্যবসায়ী বানায় তাদের পয়সা অর্জনের একটা ক্ষেত্র তৈরি করার জন্য এই আইন হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আর এক সরকার এসে সেই আইন উল্টাভাবে ব্যবহার করে তাদের কাছ থেকে অর্থ শর্ত আদায় করে নিয়ে আসবে এবং এটা চিরতরে এইটা বন্ধ করবে এবং তার প্রতিকার এবং প্রতিবিধান করবে। এই তো কথা। এইবার আসেন, প্রথমতই সরকার বললো যে আমরা এটা স্থগিত রাখলাম। আমরা দেখেছি সরকার বলেছে যে ইন্ডেমনিটি আইনটা স্থগিত তারা রাখছে। প্রথম স্থগিত করলো, তারপরে তারা ওয়ান ফাইন মর্নিং বাতিল করলো। বাতিল করার পরে তারা যে কাজটা করলো সেটা ভয়াবহ। বাতিল করার পরে যে এই ইন্ডেমনিটি আইন স্বাধীন মালিক দুটো ধারা বাতিল করে নিয়ে আসছে হাইকোর্ট থেকে। একটা ধারাতে 9 ধারা, একটা 6 ধারা। 9 ধারাতে বলা আছে যে এই আইনের আওতায় যা কিছু করা হবে তা আইন দ্বারা কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। আচ্ছা, এটা করা হলো, তার মানে তাদেরকে বিচারের ঊর্ধ্বে দায়িত্বহীন প্রোটেকশন দেওয়া হলো, সুরক্ষা দেওয়া হলো, যেটাকে বলা হয় দায় মুক্তি আইন হিসেবে। এটা কবে করলো, কোন বছর? এটা করলো হচ্ছে 2010-এ করলো, দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন এটা করলো। আর স্বাধীন মালিক 2024-এর এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন এই গভর্নমেন্ট আসলে তিনি এটা 2টা আইন বাতিল করে নিয়ে আসলেন। 2টা ধারা, আইন নয়, বাতিল করে আনলেন। 2টা ধারার একটা ছিল যে এই আইনের হাতে যা কিছু করা হয়েছে তার জন্য প্রতিকারের জন্য আদালতে যাওয়া যাবে না। আর সেকেন্ড যেটা করলো যে এই আইনের কার্যক্রম সম্পাদন করবে মন্ত্রী, মন্ত্রীকে ক্ষমতা দেওয়া হলো। এইবার সরকার যখন বাতিল করছে তখন বলছে ক আর খতে বলছে যে এই আইন বাতিল তো করা হলো, কিন্তু এই আইনের আওতায় যা কিছু করা হয়েছে তা কিছু অ্যাজ ইট ইজ এই আইনের আওতায় আইন বাতিল হয় নাই, এইরকম অবস্থায় এটা অব্যাহত থাকিবে, তার বিচার হবে না। না, তাহলে ওই দায় মুক্তি যেটা আইন দেওয়া হয়েছে সেটাকেই উল্টায় রিইনস্টেট করা হলো। আমরা যে ইন্ডেমনিটি বাতিল করা হয়েছে আমরা যেটা শুনতে পাচ্ছি, যেটা বুঝতে পারছি, তার ব্যাখ্যাটা হচ্ছে আসলে বাতিল করা হয়েছে কিন্তু সেখানে আমি আপনাকে পড়ে শোনাই। জি জি জি। প্রথমতেই বলতেছে উক্ত আইন রহিতকরণ সত্ত্বেও 2-এর কতে বলা হচ্ছে উক্তরূপ রহিতকরণের অব্যাহতি পূর্বে উক্ত আইনের আওতায় সম্পাদিত চুক্তি বা সম্পাদিত চুক্তির অধীন গৃহীত কোনো ব্যবস্থা বৈধভাবে সম্পাদিত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে। তাহলে আপনি বললেন আদালতে চ্যালেঞ্জ করা হবে না, ওটা বাতিল হলো, তাহলে এটা ইম্পোজ করে বললেন যে বৈধ বলেই গণ্য করতে হবে। যদি অসম চুক্তি হয়ে থাকে সেটাও বৈধ, সেটাও বৈধ। আপনি এই আইনে সেটা ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন, এটা রহিত করে আইন বাতিল করে সেটা খতে বললেন কি উক্ত আইনের আওতায় সম্পাদিত চুক্তির অধীন চলমান কোনো কার্যক্রম এমনভাবে অব্যাহত থাকিবে অথবা নিষ্পন্ন করিতে হইবে যেন উক্ত আইন রহিত হয় নাই। তার মানে আপনি ওগুলোকে ইন্ডেমনিটি দিয়ে দিলেন, দায় মুক্তি করে দিলেন। তার মানে ওই যে আদালত এর স্বাধীন মালিক যেটা বাতিল করে নিয়ে আসলো কয়েক সপ্তাহ আগে, সেইটা আপনি 2 ক্লজ দিন ফ্রাকসুয়াস করে দিলেন। তারপরে কি করলেন, দফা ক ও খতে যাহাই থাকুক না কেন সরকার জনস্বার্থে উক্ত আইনের অধীনে গৃহীত কোনো কার্যক্রম পরিচালনা করিবার অধিকার সংরক্ষণ করিবে এবং উক্ত কার্যক্রমের বিষয়ে যে কোনো পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে। তাহলে এই দুটো ওদের গায়ে তো হাত দিতে পারবে না। তাহলে ওদের গায়ে হাত দিতে না পারলেও ওদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আরও যদি কিছু করার ক্ষমতা যদি থেকে থাকে, করার দরকার যদি করে থাকে, আর ক্ষমতার যদি দরকার হয় সেই ক্ষমতা সরকার নিয়ে নিল। যেটা মন্ত্রীর হাতে ছিল 6-এ সেটা সরকার মানে মন্ত্রণালয় নিয়ে নিল। তার মানে সেই উপদেশটাই নিল, তারাই নিল যারা মন্ত্রীর নামে করেছে, এখন সরকারের নামে। এটা কি কোনো পরিপত্র? হ্যাঁ, এটা হচ্ছে গেজেট। আচ্ছা, এই গেজেটটা কবে প্রকাশিত হয়েছে? এই গেজেটটা প্রকাশিত হয়েছে নভেম্বর 28, 2024। আচ্ছা, এইটা করার পরে
কনজিউমার অ্যাসোসিয়েশন এই 2 ধারা বাতিলের জন্য আদালতে গেছে এবং সেটা এখন আদালতে রুল ইস্যু করেছে এবং তার আওতায় আছে প্রথমত কয়েকটা জিনিস আছে যে এই 2 ধারা বাতিল হতে হবে। কেন বাতিল করা হবে না আদালত রুল হিসেবে জানতে চেয়েছে, তার সঙ্গে এই আদালতের এই আইনের আওতায় যা কিছু করা হয়েছে তা কেন বাতিল করা হবে না, সেটা রুল জারি হয়েছে। আচ্ছা, শুনানির অপেক্ষায় আছে। হ্যাঁ, এখন 2 সপ্তাহ পরে তারা শোকজের জবাব দেবে, তারপরে শুনানি 2 সপ্তাহ টাইম দিয়েছে। এখন আসেন তারপরে কি হয়েছে, 10টা কোম্পানির যে বাতিল হয়েছে, 10টা কোম্পানি যে রিনিউয়েবল এনার্জির উপরে যে প্রজেক্ট যে 31টা বোধহয় ছিল, সেই 31টার মধ্যে 2 জনের LOI ইস্যু হয়ে গেছে, তাদেরটা তারা ইস্যু করেনি। তারা এখন আদালতে গেছে, এই আইনের আওতায় তো কৃত হয়েছে, বলতে হবে আপনি LOI লেটার অফ ইন্টেন্ট ইস্যু করে ফেলেছেন, সুতরাং এটা তো হয়ে গেছে। তারা এখন আদালতে গেছে, আদালতে গেলে এখন আপনার কনজিউমার অ্যাসোসিয়েশনের এই মামলা এখন তো পেন্ডিং আছে। আজকে বলেন যে এই মামলা যদি পেন্ডিং না থাকতো তাহলে কি হতো? তাহলে সবাই আবার দায় মুক্তি পেয়ে আবার কাজ শুরু করে দিত। তাহলে আপনি বলেন বুদ্ধিবৃত্তির জায়গাটা কিভাবে ব্যবহৃত হচ্ছে? যারা চুরি করেছে, যারা লুণ্ঠন করেছে, যাদেরকে লুণ্ঠন করার সুযোগ এই আইনে দেওয়া হয়েছে, এই আইনে তাদেরকে প্রোটেকশন দিয়ে তাদের সেই কার্যক্রমকে জায়েজ করে তাদেরকে বহাল তবিয়তে পরবর্তী পরিস্থিতিতে বা পরিবর্তিত পরিস্থিতিতে তাদেরকে বহাল থাকার ক্ষমতা দিচ্ছে সরকার, সুরক্ষা দিচ্ছে সরকার। তাহলে আমি কি বলবো যে আজকের 14 তারিখে যে শহীদ মিনারে যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের যে রিয়াকশনটা দেওয়া হলো, বাস্তবতা কি সেটা বলে? যে বুদ্ধিবৃত্তি তো কখনোই অন্যায়কে প্রোটেকশন দেয় না, বুদ্ধিবৃত্তির লড়াইটাই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, জাস্টিসকে ইনশিওর করার জন্য। এনার্জি ইনজাস্টিস এই 15 বছর ধরে যতটা এই সেক্টরে হয়েছে, অন্য কোনো সেক্টরে এতটা হয়েছে কিনা তার জন্য অন্তত বাদ প্রতিবাদ হয়নি, হয়তো হয়েছে কিন্তু এত বেশি বাদ প্রতিবাদ হয়নি। এবং বাদ প্রতিবাদগুলো হয়েছে আপনার বুদ্ধিভিত্তিক লড়াই দিয়ে। সেই বুদ্ধিভিত্তিক লড়াইয়ের যদি স্বীকৃতি দেওয়া হতো, ন্যূনতম মর্যাদা যদি দেওয়া হতো, তাহলে এই আইন সরকার প্রণয়ন করতে পারতো না। এটা আমরা বলেছিলাম প্রধান উপদেষ্টা, ওই জ্বালানি উপদেষ্টাকে এইরকম টেবিলে বসে বলে আসছিলাম যে আপনি তো এটা বাতিল করতে পারবেন না, আপনি স্থগিত রেখেছেন আর করবেন না, এই পর্যন্ত থাকেন, কনজিউমার অ্যাসোসিয়েশন এটা বাতিল করে নিয়ে আসবে। কয়েকটা বিষয়ে একটু আপনার সাথে একটু জানিয়ে রাখতে চাই, সেটি আদানির সাথে চুক্তিটার আসলে ভবিষ্যৎ কী হওয়া উচিত। আমাদের ক্যাপাসিটি চার্জ যেটা বলা হচ্ছে, অনেক ক্যাপাসিটি চার্জ নিয়ে গেছে, বিপিসির ভূমিকা কি? আমি শুনানির কথা বলছিলাম, গণশুনানির কথা বলছিলাম, আপনি কি দিয়ে শুরু করতে চান? আপনার কাছে মনে হয় যে আমি প্রথমতই সরকারের কাছে আমরা 3টা জিনিস চেয়েছি। আপনি যে কথাগুলো বললেন, সরকারের সময় কম, আর তারপরে যে বিষয়গুলো সরকার যদি অ্যাড্রেস করে না যায়, এই সরকার আর যাই হোক সে তো নির্দলীয়, জি, তার এখন পর্যন্ত অ্যাডভাইজারদের পলিটিক্যাল ইন্টারেস্টে কোনো কিছু করার দায় বা দায়িত্ব বা বোধ বা বিবেচনা করার কোনো কারণ নেই। তারা সেভাবে সেই জায়গাতে স্বার্থ সংঘাত যুক্ত না। যখনই দলীয় সরকার আসবে তখন এইসব ব্যাপারগুলো দলীয় স্বার্থে, দলীয় লোকদেরকে ব্যবসা বাণিজ্য, অর্থ স্বার্থ এগুলোকে অ্যাকোমোডেট করতে যে কখন কি করে বসবে সরকার নিজেও জানে না। এটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি। তো সেই জায়গা থেকে আমরা 3টা জিনিস তার কাছে চেয়েছি। একটা হচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানি বা গ্যাস, কয়লা এগুলোর দাম যা যৌক্তিক দাম বা উচিত দাম বা অ্যাকচুয়াল দাম, সেই দাম অপেক্ষা তার থেকে বেশি দাম আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এ ব্যাপারে কারোরই কোনো ভিন্ন মত নেই। এবং এই দাম বৃদ্ধির ক্ষেত্রে, দাম বেশি নেওয়ার ক্ষেত্রে এই আইনটা সবচেয়ে বেশি বড় হাতিয়ার হিসেবে কাজ করেছে। যাকে খুশি যত খুশি ব্যয়ে দেওয়া যেতে পারে, কাজ দেওয়া যেতে পারে, উন্নয়নের বিনিয়োগ করার সুযোগ দেওয়া যেতে পারে, সেই বিনিয়োগ করে সে যে বিদ্যুৎ উৎপাদন করবে, সেই বিদ্যুতের যা দাম হওয়া উচিত তার থেকে যদি 2 গুণ 3 গুণ বেশি দামে তার কাছ থেকে বিদ্যুৎ কেনা হয়, তাহলে সেই দাম সমন্বয় করে যে বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে, সেখানে যে রেগুলেটরি কমিশনের বাধা দেওয়ার যে এখতিয়ার আছে, যাচাই বাছাই করার যে মূল্যহার নির্ধারিত হবে, যতটুকু অ্যাকচুয়াল মূল্য হবে তার ভিত্তিতে সেই অ্যাকচুয়াল মূল্য নির্ধারণের ক্ষেত্রে এই আইন বাধা দিয়েছে যে যা আছে তা সেটাকেই নিতে হবে। এইটা এই আইন দিয়ে সেটা করে ফেলা হয়েছে।
পরবর্তীতে যখন দেখা গেল যে এটাও বাধার সম্মুখীন হচ্ছে, অন্তত গণশুনানিতে যে এইসব পুঙ্খানুপুঙ্খ রূপে যখন ভোক্তারা এইসব ব্যাপারে বিচার বিশ্লেষণ করছে, আপনারাও টেলিভিশনে প্রচার করেছেন, পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে, তখন সেই জায়গাগুলোকে 34-এর ক ধারায়, যে ধারার আওতায় বিআরসি এই ক্ষমতা পেয়েছে, সেই ধারার আওতায় বলা হলো যে সরকার ও এই গণশুনানি ছাড়াই এটা মূল্যহার নির্ধারণ করতে পারবে। তখন সরকার নিজে মূল্যহার নির্ধারণ করে যা খুশি তাই মূল্যহার নির্ধারণ করার ক্ষমতা পেয়ে গেল এবং মূল্যহার নির্ধারণ করা শুরু করলো। এই যে জায়গাটায়, সেখানেই আমাদের প্রশ্ন ছিল এই সরকারের কাছে যে যৌক্তিক মূল্য কতখানি মূল্য বেশি নেওয়া হয়েছে, কতখানি প্রেডিটরি কস্ট বাড়ানো হয়েছে, লুণ্ঠনমূলক ব্যয় বাড়িয়ে সেগুলোকে মুনাফা হিসেবে নিয়ে গেছে, সেইগুলো নির্ধারণ করা হোক এবং সেই পরিমাণ মূল্য সমন্বয় করে ভোক্তার কাছ থেকে ন্যায্য যৌক্তিক মূল্য আদায় করে ভোক্তাকে জ্বালানি সুবিচার প্রাপ্তি নিশ্চিত করা হোক। তাহলেই ভোক্তার জ্বালানি অধিকার সুপ্রতিষ্ঠিত হবে এবং জ্বালানি নিরাপত্তা, জাতীয় জ্বালানি নিরাপত্তা টেকসই হবে। কারণ যদি দাম নিয়ন্ত্রণ না করতে পারেন, এইভাবে যদি চুরি করে দাম একদিকে বাড়াতে থাকবেন আর এদিকে ঘাটতি বাড়তে থাকবে আর সমন্বয় করবে না, সরকার বলবে আমি ভর্তুকি দেব না, তো সরকারের নিজেরও জ্বালানির উপরে স্বত্বাধিকার থাকবে না, এন্টাইটেলমেন্ট থাকবে না, সরকার জ্বালানি কিনতে পারবে না, বিদ্যুতের দাম বাড়ে গেলে বিদ্যুৎ কিনতে পারবে না, জ্বালানি দিয়ে কলকারখানা চলবে না, না চললে সরকারের রাজস্ব আসবে না, কর্মসংস্থান হবে না, তার মানে পুরা রাষ্ট্র দেউলিয়ার দিকে যাবে। তো সেই অবস্থাটা থেকে এই সরকারের প্রথম কাজ হচ্ছে কোথায় কোন জায়গায় কতখানি ব্যয় নির্ধারণ, বেশি নিয়ে গেছে, লুণ্ঠন করেছে, তা কোয়ান্টাইজ করা, তার পরিমাণ নির্ধারণ করা, এটা ফার্স্ট কাজ। আর সেটাকে সমন্বয় করে মানুষকে জ্বালানি সুবিচার প্রাপ্তি নিশ্চিত করে দামটা কমিয়ে আনা। দামটা কমিয়ে আনলেই মানুষের জীবনযাত্রার ব্যয় কমে যাবে এবং উত্তর আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। এই জায়গাটা আমরা চেয়েছি। আর দ্বিতীয়ত জায়গাটা চেয়েছি যে আপনি সমস্ত বিদ্যুৎ সেক্টর, জ্বালানি সেক্টরকে ভেঙে টুকরো টুকরো করে কোম্পানি বানিয়েছেন, একটা বানিয়ে তার নামে একটা কোম্পানি যোগ করে সেটাকে আপনি লাভজনক করেছেন। এদিকে হাজার হাজার কোটি টাকার লস যাচ্ছে, সরকারের সাবসিডি যাচ্ছে, সরকার সাবসিডি দেবে না বলে মূল্য বাড়াচ্ছে, আর এদিকে কোম্পানিগুলোর লাভ হচ্ছে। তাহলে কোম্পানি সরকারি মালিকানাধীন কোম্পানি, সরকার মানুষকে সেবা দেবে, সরকার মানুষের কাছ থেকে মুনাফা করবে না, সরকারের চলার জন্য মানুষ রাজস্ব দেবে, তার ভ্যাট দেবে, ট্যাক্স দেবে, আরও নানা রকমের কর দেবে, কিন্তু সরকার ব্যবসা করে ব্যবসায়ী হিসেবে মানুষের কাছ থেকে মুনাফা অর্জন করবে না। মুনাফা অর্জন করতে গেলেই সরকারের কর্মচারীরা চোর হয়ে যাবে এবং সেটা চোর হয়ে গেছে। তারা নিজেরা চুরি করেছে এবং সরকারের চুরির নামে কোম্পানিকে একদিকে মুনাফা দিছে আর আরেকদিকে তারা চুরি করেছে, আর সরকার সেই মুনাফার ডিভিডেন্ড লভ্যাংশ একদিকে নেছে, আরেকদিকে কর্পোরেট ট্যাক্স নেছে। সরকার ট্যাক্স নেবে, সরকার লাভ নেবে। সরকারের এই চরিত্র যদি সরকার ধারণ করে তাহলে সরকার আর জাতির জন্য বা জনগণের জন্য কল্যাণকর থাকে না, কল্যাণ করার ক্ষমতা সরকার বিলুপ্ত হয়ে যায়। এবং যেই সরকার আসুক, এই অবস্থায় যদি সরকারের চরিত্র থেকে যায়, সরকারের চরিত্র যদি না বদলায়, তাহলে সেই সরকার মানুষের জন্য কখনোই কল্যাণকর হবে না। এটা প্রমাণিত হয়ে গেছে। এই সরকারকে সেইটাই করা দরকার ছিল, যে প্রমাণিত করা, প্রতিষ্ঠিত করা যে সরকার কখনো মুনাফা নেবে না এবং সরকার কোনোদিন মুনাফা করবে না। মুনাফা মুক্ত বিদ্যুৎ খাত সরকারি সেবা হিসেবে জনগণের প্রাপ্তি নিশ্চিত করবে। আর বিআরসি আইন সংস্কার করবে এবং ওই সমস্ত কোম্পানিগুলো আমলা দ্বারা শাসিত হবে না। শাসন ক্ষমতা এনার্জি সেক্টরের জ্বালানি মন্ত্রণালয় বা আমলাকুলের হাতে যাবে না এবং তারা সেখান থেকে 12,000 14,000 টাকা সিটিং অ্যালাউন্স পেয়ে তারা তাদের বেতনের থেকে বেশি আয় করার সুযোগ পাবে না। এই সমস্ত কোম্পানি করে করে একটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে ভেঙে 75টা কোম্পানি করা হয়েছে, 80টা কোম্পানি করা হয়েছে, 80টা কোম্পানিতে 80টা চেয়ারম্যান বানানো হয়েছে, যেখানে একটা চেয়ারম্যান ছিল। এবং সবাই আমলা,
এগুলো করা হয়েছে। এবং আমরা তো বলেছি প্রথমতই যে এই সমস্ত কোম্পানিতে যারা এই সমস্ত বোর্ড অফ ডাইরেক্টরে থাকবে তাদের কোনো রকম সম্মানই দেওয়া যাবে না, কোনো রকম তাদের সিটিং অ্যালাউন্স দেওয়া যাবে না। সিটিং অ্যালাউন্স কি আপনি কখনো শুনেছেন? 12-14 হাজার টাকা, 1,000-1,500 টাকা শুনি, 12-14 হাজার টাকা, 12-14 হাজার টাকা। আমি এও শুনেছি যে কি বলে ওয়েস্টার্ন জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির, আমার কাছে প্রমাণ নেই, যে সেখানে নাকি 60,000 টাকাও দেওয়া হয়েছে এটা সিটিং অ্যালাউন্স, এবং এই সমস্ত মিটিং নাকি ইন্দোনেশিয়া হয়, দুবাই হয়, এই সমস্ত জায়গায় এইসব বোর্ড মিটিং করা হয়। এবং যিনি এগুলো করার সবচেয়ে বড় উস্তাদ সেই খোরশেদ আলম 72 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত চাকরি করে, যেখানে কোম্পানির চাকরি কোনো অবস্থাতে 65 বছরের বেশি করা যায় না। যেমনটি তৌফিক এলাই লাইফ লং প্রজাতন্ত্রের সেবা দিয়েছে, তার প্রজাতন্ত্রের চাকরির বয়স তার জন্য প্রযোজ্য না। তো এইরকম এক একজন মাফিয়া যখন একটা সিস্টেমে তৈরি হয়, যেমন আপনার তৈরি হয়েছিল ওয়াসার তাসমিম খান, তার বেতন হয়ে যায় 6 লক্ষ টাকা, সরকারের কাছে অনুমোদন নাই, 4 লক্ষ টাকা বোর্ড দিয়ে সে করে ফেলে 6 লক্ষ টাকা। এবং সেখানে ওয়াসায় বছরে দেখা যাচ্ছে যে তার দেখাচ্ছে যে লস যাচ্ছে, যে কারণে 5% করে পানির দাম প্রতি বছর অটো বেড়ে যাচ্ছে। পাশাপাশি এইবারে যখন করোনার আগে বা এই সরকারের আগে সে 40% বাড়াতে গেছিল, কনজিউমার অ্যাসোসিয়েশন মামলা করে ঠেকাইছে এবং তার এক একজন কর্মচারীকে 4টা করে বোনাস দিছে, প্রফিট বোনাস, মানে বেসিক পে 4টা করে দিছে, এবং সেটাও হাইকোর্ট বাতিল করেছে। এই সব কাণ্ড কারখানা করে যে লুণ্ঠন যে নানাভাবে করেছে, সেই লুণ্ঠন যারা করেছে তাদেরকে কি জ্বালানি খাতে, পানির খাতে বা টেলিকমিউনিকেশন সেক্টরে, সমস্ত সেক্টরে এই সব প্রক্রিয়ায় লুণ্ঠনের একটা বড় রকমের আইনি কাঠামো তৈরি করে ফেলে দেওয়া হয়েছে। আমরা জ্বালানি খাতে সরকারের কাছে চেয়েছিলাম যে সরকারকে সেবা করার মধ্যে সীমাবদ্ধ রাখো, সরকার তা করেনি। সরকার সে ঘোষণা দেয়নি। সরকার তো আজকের এই বুদ্ধিজীবী দিবসে সরকার কি বলতে পারতো না যে আমি অঙ্গীকার করছি সরকার নামক প্রতিষ্ঠান, এই তত্ত্বাবধায়ক সরকার একটা যদি নিশ্চিত করে, সেটা এই জ্বালানি খাতকে সরকার সেবা খাতে হিসেবে প্রতিষ্ঠিত করলো। সরকার সেবক হবে, সরকার ব্যবসায়ী হবে না, সরকার মুনাফা খাবে না, সরকার মুনাফা অর্জন করবে না। এই কথাটা কি ঘোষণা দিতে পারতো না? এই সরকারটি ঘোষণাটা প্রত্যাশিত ছিল না? এত লুণ্ঠন শ্বেতপত্রে এত কিছু জায়গায় দেখতেছে, এত তথ্য দিচ্ছে, সেই তথ্যর এত কিছু লুণ্ঠনের সূত্র তো এই সরকারের মুনাফা খাওয়া থেকে। সরকার এই খাতকে বাণিজ্যিক খাত হিসেবে প্রতিষ্ঠিত করতে যে সর্বনাশগুলো করে ফেলেছে। সেই ক্ষেত্রে স্যার সর্বনাশ যেটা হয়েছে আমরা শুনি, কিন্তু আমরা তো আসলে অত ভালোভাবে বুঝতেও পারি না যে বিদ্যুৎ সেক্টর বা আমরা যদি জ্বালানি খাতের বলি, জ্বালানি খাতের এই মাফিয়া কারা, তারা কিভাবে লুণ্ঠন করে? এবার আসেন আপনি প্রথমতই খুব আসি, আপনি শুরু করেছিলেন বিপিসির কি রোল। জি, এইবার আসেন যে 2023 সালে জাস্ট এই সরকারের বিদায়ের আগ মুহূর্তে যে বিআরসি আইন পরিবর্তন করে সরকার বলল যে আমি এখন থেকে বিদ্যুৎ ও জ্বালানি মূল্যহার নির্ধারণ করব। কিন্তু আরেকটা জায়গায় আরেকটা পরিবর্তন এনেছে, সেটা হচ্ছে প্রবিধান তৈরি না হওয়া পর্যন্ত সরকার এই মূল্যহার, এনার্জির মূল্যহার নির্ধারণ করবে। সরকার বিদ্যুতের প্রবিধানমালা তৈরি করেছে, গ্যাসের প্রবিধানমালা তৈরি করেছে, কিন্তু জ্বালানি তেলের প্রবিধান তৈরি করেনি। 2012 সালে এই প্রবিধান, 3টা প্রবিধান তৈরি করে জ্বালানি বিভাগে পাঠানো হয়েছে। জ্বালানি বিভাগ সেটা আটকে রেখে সে নিজের মতো করে ইচ্ছা মাফিক আরবিটারি দাম নির্ধারণ করেছে। নিজে ফার্নেস অয়েল বিপিসি করে, জেট ফুয়েল বিপিসি করে, আর কেরোসিন, ডিজেল এগুলো সব করাই, পেট্রোল, অকটেন এগুলো দাম নির্ধারণ করাই হচ্ছে জ্বালানি বিভাগকে দিয়ে। এইটা বিআরসির বিরুদ্ধে এবং জ্বালানি বিভাগের বিরুদ্ধে কনজিউমার অ্যাসোসিয়েশন মামলা করে দিল। আর এই সময়ে এই আইন পরিবর্তন করে 34-এর কয়ে সে নিজের ক্ষমতা নিয়ে নিল, আর ওখানে লিখে নিল যে যতদিন প্রবিধান না হবে, প্রজ্ঞাপন জারি করে না হবে, প্রজ্ঞাপন জারির কথা বলা হয়েছে, না হবে ততদিন পর্যন্ত সরকার করবে। এইবার এই সরকার এসে 34-এর ক বাতিল করলো, কিন্তু ওইটা বাতিল করলো না। এবং জ্বালানি উপদেষ্টা বলল যে সরকারের হাতেই এটা থাকবে, যে কথাটা আওয়ামী লীগ সরকার বলে গেছে। আমরা তো জ্বালানি উপদেষ্টার মধ্যে তো আওয়ামী লীগ সরকারকে দেখতে পাচ্ছি।
আওয়ামী লীগ সরকারের কথাই তার গলার স্বর দিয়ে বেরোচ্ছে, তার মুখ দিয়ে বেরোচ্ছে, তার শরীর দিয়ে বেরোচ্ছে, তার হাতের লেখনীতে বেরোচ্ছে। কেন? আওয়ামী লীগের সরকারের তো দায় ছিল তার দলীয় স্বার্থ রক্ষা করার, তার তো কোনো দায় নেই। তাহলে সে দায় নিচ্ছে কেন? তাহলে সে তার কপালে, তার সরকারের কপালে এই কলঙ্ক তিলক কেন আঁকছে? কি লেখা আছে দেখেন। তবে শর্ত থাকে যে কমিশন কর্তৃক প্রবিধান প্রণয়ন না করা পর্যন্ত, কমিশন প্রবিধান প্রণয়ন করেছে 2012 সালে, সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ ও সমন্বয় করিতে পারিবে। ওই যে 2012 সালে আটকে রেখেছে, সে মতামত দেয়নি, গেজেটে প্রকাশ হয়নি, কার্যকর হয়নি। তাহলে সে রোজ কিয়ামত পর্যন্ত 2023 সালে, আগে এটা লেখা ছিল না, তার ক্ষমতা সেইভাবে 2023 সালে নিল। এই সরকার এসে ট্যারিফ নির্ধারণের ক্ষমতা 34-এর ক বাতিল করলো, কিন্তু এটা রেখে দিল। তাহলে এই সরকার কে? এই সরকার কি বুদ্ধিভিত্তিক সরকার? মানে তারা তো বুঝে উঠতে সময় লাগবে কিনা, তারা আস্তে ধীরে। এই কথাগুলো তো বলার সঙ্গে সঙ্গেই আমরা বলেছি। আজকে যেমন আপনি ডেকে আমার মুখ থেকে শুনছেন, উপযাচক হয়ে এমন কোনো সংবাদপত্র নেই যে এই কথাগুলো বলেনি, বলা হয়নি। আমার মুখ দিয়ে বলানো হয়েছে, নানা জায়গা থেকে বলেছে, নানা জায়গা থেকে সামনে এসছে। তার মানে তারা নিজেরা চলছে না, কেউ তাদের চালাচ্ছে। কি হতে পারে তারা? যারা বেনিফিশিয়ারিজ, এখনো তারা তাদের পিছনে আছে, শক্তিশালী, তারা ক্ষমতাবান, এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যদি এই দুইটি আইনে এইভাবে প্রণয়ন এবং প্রয়োগ করা হয়ে থাকে, তাহলে এর বেনিফিশিয়ারিজ তো তারাই, যারা আগের সরকারের আমলে এগুলো করে এইভাবে লুণ্ঠনের সুযোগ নিয়েছে। এবং এগুলো করেছে তৌফিক ইলাহি চৌধুরী, এগুলো করার ক্ষেত্রে কাইকাউস, এগুলো করার ক্ষেত্রে আবুল কালাম আজাদ, এগুলো করার ক্ষেত্রে মনোয়ারুল ইসলাম, যে মনোয়ারুল ইসলাম জ্বালানি সচিব ছিল, বিআরসি চেয়ারম্যান ছিল। সেই মনোয়ারুল ইসলাম আজকে আর একটা বিদ্যুৎ ওয়েস্টার্ন জোনের কোম্পানির চেয়ারম্যান। এই মনোয়ারুল ইসলামকে কোম্পানির চেয়ারম্যান করা লাগলো। এবং বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ে যতগুলো কর্মকর্তা কর্মচারী আছে, কর্মরত আছে, 15 বছরের কোনো না কোনো সময় তারা আগে সরকারের আমলে এইখানে কাজ করেছে। তাহলে যে সমস্ত কার্যক্রম হয়েছে যা জাতির স্বার্থে বিরুদ্ধে গেছে, গণস্বার্থ বিরোধী হয়েছে, গণবিরোধী যেগুলোকে বলা হয়েছে, এবং এগুলো যারা করেছে তারা গণশত্রুতে পরিণত হয়ে গেছে, এবং তারা একটা গোষ্ঠী, অলিগার্ক শ্রেণী। সেই অলিগার্ক শ্রেণীর মধ্যে যারা ছিল অতীতে, তাদেরকেই এনে এই দায়িত্ব দিলে এই রকম আপনি ল্যাঙ্গুয়েজ যেগুলো, শব্দ যেগুলো আসছে, সেগুলো কি কোনো একটা শব্দ প্রপিপুল? এই শব্দগুলো কাদের হাত দিয়ে বেরোয়েছে? কাদের হাত দিয়ে, কারা পেছনে নেপথ্যে থাকে, তাদের হাত দিয়ে এগুলো সরকারের সিদ্ধান্ত হিসেবে বের করে গেজেট হয়ে গেছে। এটা কি সরকারকে বুঝতে হবে না? বুদ্ধিভিত্তিক যদি চর্চা হতো সরকারের কাজকর্মে, তাহলে কোনো অবস্থাতেই এটা আসতে পারতো না, আসতো না। এবং বুদ্ধিহীন চর্চা, নির্বুদ্ধিতার চর্চা, বেবোধের চর্চা। এটা স্যার, এই যে আপনি যে অভিযোগ করলেন, ঠিক আছে, আমরা বুঝলাম, কিন্তু এই বিদ্যুৎ খাতের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যারা দায়ী ছিল, তাদের অপরাধগুলি কি কি ছিল? তারা কি কি করেছে বলে মনে হয়? লুণ্ঠন কিভাবে করেছে? আপনাকে প্রথমত আইনের জায়গায় আসতে হবে। লুণ্ঠনের আমি চরিত্রটা বলি। আপনি ফার্স্ট আসেন যে ব্যবসা যখন আপনি করবেন, তাহলে আপনার একটা ইকুইটি মানি লাগবে, অর্থাৎ আপনি নিজে কিছু টাকা দেবেন। তো নিজে কিছু টাকা দিলে ব্যাংকে যদি আপনি রাখেন বা সঞ্চয়পত্র কেনেন বা এফডিআর করলে, যখন আপনি এগুলো করেছেন 6% পেতেন। 9-6 বলে একটা কথা আছে ব্যাংকে, তার মানে আপনি 6% পেতেন। তাহলে রেগুলেটরি কমিশন এর একটা স্ট্যান্ডার্ড আছে, তো ওই রকম ইকুইটি মানির উপরে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে কম বেশি 6-7%, ব্যাংক 6 দেয়, রেগুলেটরি কমিশন 6 থেকে একটু বাড়িয়েছে, 2.2-3-4% এও একটা বিরাট পার্সেন্টেজ, মানে 6.5, 6.7 এরকম ধরেন, আমরা ধরলাম যে 5.5-6% বা 7%। তাহলে সেই জায়গাটা 18% কি করে হয়? কি 18% হলো এটা? মানে আপনার ইকুইটি মানির উপরে দেখা গেল যে যারা প্রতিযোগিতাবিহীন বিনিয়োগ করছে তাদেরকে ইকুইটি মানির উপরে ইন্টারেস্ট দেওয়া হলো 18%, 16%, 12%, এবং যত দিন গেছে শেষের দিকগুলোতে 18% পর্যন্ত দেওয়া হয়েছে। আপনি তো এলপিজি টার্মিনালে আপনি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পাঠালেন, অর্থাৎ ডলার পাঠালেন, আপনি দিলেন 4 কোটি ডলার। 4 কোটি ডলার দেওয়ার পরে
সেখানে $4 কোটি আপনার তো গুডস আসতে হবে, পণ্য আসতে হবে। সেই পণ্য আসার ক্ষেত্রে দেখা গেল যে $2 কোটি আসছে, $2 কোটি আসেনি। সেই $2 কোটি কোথায় গেল? কিছুদিন পরে তারা বলল যে $2 কোটি আসছে হচ্ছে আপনার সেবা কেনা হয়েছে। সেবা কেনা হয়েছে। কিসের সেবা? ওখানে লয়ার নিয়োগ করা হয়েছে, তার ফি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আইনই আছে যে সেবা কিনতে চাইলে আপনাকে সেবার ব্যাপারে আলাদা অনুমোদন নিয়ে আলাদাভাবে টাকা পাঠাতে হবে। আপনি পণ্যর নামে টাকা স্যাংশন করায় ডলার কিনে সেই ডলার দিয়ে আপনি সেবা কেনার আপনি অধিকারী নন। আইন আপনাকে সেটা পারে। এটা কোন কোম্পানি করেছে? এটা করেছে আপনার এলএনজি কাদের? এলএনজি টার্মিনাল। এলএনজি টার্মিনাল একটা হচ্ছে আপনার বিদেশি কোম্পানি, আর একটা সামিত। এখন আসেন যে সেখানে শেয়ার হোল্ডারদের কাছ থেকে টাকা আনা হয়েছে, দেখানো হয়েছে, কিন্তু শেয়ার হোল্ডার কারা তার নাম পাওয়া যায়নি। আচ্ছা, বিদেশিতে দেখা যাচ্ছে যে শেয়ার হোল্ডারদের কাছ থেকে শেয়ার বিক্রি করার মাধ্যমে টাকা নিয়ে আসা হয়েছে, কিন্তু শেয়ার হোল্ডার কারা তাদের নাম নেই। আশঙ্কা করা হচ্ছে যে $2 কোটি নিয়ে যাওয়া হলো, সেই $2 কোটি টাকা তো পাচার হলো। তাহলে যারা পাচার করে গেছে তারা বেনামে শেয়ার কেনার নামে ওখানে আবার বিনিয়োগ করেছে। আমি কয়েকটা বিষয় মোটা দাগে অল্প সময়ের জন্য, আমাদের আদানির বিদ্যুৎ নিয়ে একটি কথা রয়েছে, রূপর পারমাণবিক বিদ্যুৎ কি সেতু হস্তি কিনা, রামপাল পারমাণবিক বিদ্যুৎ বা মাতার বাড়ি, এই সকল বিষয় নিয়ে আপনার বিশ্লেষণ কী রয়েছে? আদানির চুক্তিটি আসলে অসম চুক্তি বলা হয়, সেটি কতখানি আপনি মনে করেন যুক্তিসঙ্গত? প্রথমতই আসেন মোটা দাগে, কয়লা বিদ্যুৎ আমরা সরকারের কাছ থেকে, সরকার কিনছে সেখান থেকে $8 কম দামে। 2022 সালের হিসাব, 23 সালের হিসাবে দেখা যাচ্ছে যে সেই বিদ্যুতের দাম পড়ছে $8.80-82 পয়সা, $7.80-82 তাহলে এবং তার প্ল্যান্ট ফ্যাক্টর 60-70% উপরে, অর্থাৎ টোটাল ক্ষমতা 70% অ্যারাউন্ড কম বেশি ইউজ হচ্ছে। আর আদানি 95% ক্যাপাসিটি ইউজ হয়ে তার বিদ্যুতের দাম $14 উপরে হচ্ছে। তার মানে ওই ক্যাপাসিটি হলে $15 উপরে $16 হয়ে যায়। তাহলে আপনি বলেন যে কয়লা বিদ্যুৎ দুইটাই, তাহলে এত দাম কেন? ডাবল দাম যুক্তিটা কি? আমার আর কোনো কথা নেই, এটা কখনোই হতে পারে না। একই দেশের একই আমদানি পণ্য, তারপরে আবার আদানি নিজের কয়লা থেকে, তার নিজের খনির কয়লা থেকে সে বিদ্যুৎ উৎপাদন করছে। সেই কয়লার প্রাইসিংও গোলমাল আছে, এবং সেই কয়লার প্রাইসিং ঠিক হচ্ছে কি না ঠিক হচ্ছে। কিনছে কয়লা আপনার মানে ওয়েটে, বাই ওয়েট, টনে, আর বিদ্যুতের বিল দিচ্ছে বিটিউএ। বিটিউএ বলতে অর্থাৎ থার্মাল ভ্যালু। থার্মাল ভ্যালু, জি। তো এটার সঙ্গে এইটার যে মানে ম্যাচ, কনভার্সন ফ্যাক্টর, এখানেই গোলমাল আছে। সব কয়লার বিটিউ ভ্যালু এক না, সব রকম কয়লায় এক টন মানে এক টনই। নানা ধরনের নানা উৎস থেকে আপনি কয়লা আনেন, কয়লার গুণগত তারতম্য থাকবে, বিটিউ ভ্যালু কম বেশি হবে, উৎকৃষ্ট মানের নিকৃষ্ট মানের কয়লা হবে, কিন্তু এক টন কয়লা সবই এক টন, কিন্তু বিটিউ ভ্যালুর তারতম্য আছে। সেই তারতম্যটা ঠিক করে নেওয়ার মতো সুযোগ সরকার দেয়নি। ওখানে যে কয়লা দেওয়া হচ্ছে, যে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেটার কি মনিটরিং করতে পারছে বাংলাদেশ সরকার? তা কি নিশ্চিত যে যে কয়লায় বিদ্যুৎ উৎপাদন করছে বলে বিদ্যুতের বিল নিয়ে যাচ্ছে, সেই কয়লায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, এটা কি সে নিশ্চিত? যে পরিমাণ কয়লা দেখায় বিদ্যুৎ নিয়ে যাচ্ছে, সেই পরিমাণ কয়লা, সেই বিটিউ এর কয়লা কি সে পাচ্ছে, সেটা কি নিশ্চিত? করণীয় কি এখন তাহলে? প্রথমত প্রশ্ন উঠেছে, আমাদের উপদেষ্টারাও বলেছে, আমাদের বিশেষজ্ঞরাও বলেছে যে চুক্তি বাতিল করা যায় না। কেন? নাইকো চুক্তি বাতিল হয়নি, অক্সিডেন্টালের চুক্তি বাতিলের রিট এখনো পেন্ডিং আছে হাইকোর্টে। তাহলে তার চুক্তি বাতিল হবে না কেন? সরকার বলুক না কেন যে জনগণের সম্পদ, জনগণ ডিপ্রাইভ হচ্ছে, জনগণ চুক্তি বাতিল করে নিয়ে আসলে আমার কিছু করার নেই। যেটা রিভিউ করতে দেওয়া হয়েছে, হাইকোর্ট বলেছে যে এই চুক্তি রিভিউ করতে দেওয়া হোক। কেন সরকার বোঝে না যে সরকারের পক্ষে এটা করা সম্ভব না? তাহলে সরকার মুক্ত করে দিচ্ছে না কেন? সরকার বেসরকারি পর্যায়ে, নাগরিক পর্যায়ে কমিটি করে দেয়। কাদেরকে দিয়ে কমিটি করাচ্ছে? তারা কি এই সেক্টরের ব্যাপারে, এই দুর্নীতির ব্যাপারে কনসার্ন?
তারা কেউ কনসার্ন না। বিগত সরকারের আমলে তাদের ভূমিকা কি ছিল? তারা কি কোনো দুর্নীতি নিয়ে কোথাও একটা কথা বলেছে, কোথাও একটা আর্টিকেল লিখেছে, কোথাও আপনার এই মতো অনুষ্ঠানে এসে তারা কি 2-4টা কথা বলেছে? আমার জানা মতে কেউ বলেনি। অন্তত তারা অনেক কথা বলেছে, কিন্তু দুর্নীতি নিয়ে কোনো কথা বলেনি। দুর্নীতি কে করছে, কিভাবে করছে তা নিয়ে কোনো কথা তাদের মুখ থেকে কোনোই শোনা যায়নি। ঠারে ঠোরে যদি বলে থাকে তাহলে বলে যে ক্যাবে জ্বালানি উপদেষ্টা, আমি যদি কোনো অনুষ্ঠানে থাকি বলে শামসুল আলম ভাই তো এরকম বলে থাকে, তাও শব্দটা উচ্চারণ করে না। আপনি কি তাকে দিয়ে এর কমিটি যদি করেন তো সে কি বলবে যে তৌফিক আলাই চৌধুরী এত জায়গায় এই জায়গায় এইভাবে দুর্নীতি করেছে? সে কি লিখবে কোনো দিন? লিখবে না। শ্বেতপত্র নিয়ে আমরা খুব লাফালাফি করছে, আমিও খুব উৎসাহ দেখাচ্ছি, তো দুর্নীতির কথা তো লেখা, তো সেখানে কি কারোর নাম আছে? আপনি কি কারোর নাম দেখেছেন সেখানে? নাম বলতে আমরা এতই ভদ্র যে আমরা লজ্জা পাই। যারা দুর্নীতি করেছে, যারা এইভাবে লুণ্ঠন করেছে, যারা এভাবে পাচার করেছে, যারা এইভাবে নানা জায়গা থেকে নানাভাবে কমিশন খেয়েছে, যার বিভিন্ন জায়গায় রেকর্ডপত্র আছে, তারা কখনোই বলবে না যে তারা এই কাজটা করেছে। তো আপনি তাদেরকে কিভাবে ধরবেন? আপনি তাদেরকে কিভাবে এই লোকগুলো দিয়ে এই কাজ করবেন যে তাদের দুর্নীতির বিচার হবে, তারা কোর্টে হাজির হবে, তাদের সম্পত্তি সব বাজেয়াপ্ত হবে? আমার সম্পত্তি যেগুলো লুট করে নিয়েছে, এটা কি করে আশা করেন? এবং তারা কি করে এই দায়িত্ব নেয়? তাদের তো নিজেদেরই উচিত যে আমি এটা পারবো না করতে, যে পারবে তাকে এনে বসা। একেবারে শেষের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কিন্তু নানা রকম মন্তব্য বক্তব্য আছে। 13.20 বিলিয়ন মার্কিন ডলারের কথা বলা হচ্ছিল, অবকাঠামোতে আরও 2 বিলিয়ন, 15.20 বিলিয়ন ডলার কথা বলে 2400 মেগাওয়াট বিদ্যুতের কথা। মার্চে আমরা দেখলাম আজকে জ্বালানি উপদেষ্টা বোধহয় খুব সময় বলেছে মার্চ নাগাদ সেটি, বা কেউ একজন বলেছে মার্চ নাগাদ সেটা হতে পারে। এখন এখানে তো এটি শুরু হবার আগেই 500 কোটি ডলার আত্মসাতের একটি সংবাদ পরিবেশিত হয়েছে, এবং সেখানকার বালিশকাণ্ড আমাদের নিশ্চয়ই মনে আছে যে সেখানে কিভাবে 600 টাকার বালিশ 6000 টাকায়, 300 টাকা আমরা 6000 টাকা কেনা হচ্ছে। তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আপনার আসলে আশা ভরসা জায়গাটা কতটুকু? আপনি যেভাবে শুনেছেন, আমি এসবের ডকুমেন্ট পর্যালোচনা করে আমি আমার কথা বলছি না। আমি সবার কথা আমার কথা হিসেবেই বলছি যে 13 বিলিয়ন ডলার দিয়ে যেটা ব্যয় করা হয়েছে সেটা সব জায়গাতেই বলা হচ্ছে, দৃষ্টান্ত দিয়ে, উদাহরণ দিয়ে, যে এটা 5-6 বিলিয়ন ডলারে করা সম্ভব, ইন্ডিয়ায় করা সম্ভব হয়েছে, অমুক জায়গায় করা সম্ভব হয়েছে, একই প্রযুক্তি, এখানে এত টাকা ব্যয় হয়েছে। ব্যয় তো সব প্রজেক্টেই যা হওয়া উচিত তার থেকে বেশি হয়েছে। রূপপুরতে যে ব্যয় হয়নি এটা তো বিশ্বাসযোগ্য না, এটা কেউ মনেও করে না ব্যয় হয়েছে। আগেই বলেছি, এখনও বলছি, রোজ কিয়ামত পর্যন্ত যদি আমি বেঁচে থাকি আমি বলবো যে প্রতিটা পাওয়ার প্ল্যান্ট না, প্রতিটা ক্ষেত্রে এই 15 বছর ধরে যেখানে যা কেনাকাটা হয়েছে, মিটার বলেন, ট্রান্সমিশন লাইন বলেন, গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন বলেন, সমস্ত জায়গাতে সমস্ত ব্যয় বিশ্লেষণ করে কতটা লুণ্ঠন হয়েছে তা নির্ধারণ যদি সরকার না করে যদি এড়িয়ে চলে যায়, তাহলে এই সরকার অভিশাপ পাবে, এই জাতি এই সরকারকে অভিশাপ দেবে। স্যার, শেষ প্রশ্ন 1 মিনিটের মধ্যে জানি, এই যে কি মিটার এনেছে, যে মিটারটা টাকা দিলে টাকা খেয়ে ফেলে বলা হয়, আবার বাতি না জ্বললে অনেক মিটার ঘুরে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তারা বলছে যে সব ঠিক আছে, ইউটিলিটির লোকজন বলছে সব ঠিক আছে, আমিও তাদের সঙ্গে গলা মিলিয়ে বলতে চাই সব ঠিক আছে। তাহলে সব ঠিক আছে কথাটা কে বলবে? যিনি অভিযুক্ত তিনি বলবেন, নাকি নিরপেক্ষ, যোগ্য, কারিগরি দক্ষ, এই প্রযুক্তি, এটা তো একটা প্রযুক্তি, এই প্রযুক্তির জায়গা থেকে যে জানে বোঝে নিরপেক্ষভাবে সে যাচাই করে বলবে যে কোথায় কতটুকু ঠিক আছে কি নেই। কারণ যেখানে সফটওয়্যার হার্ডওয়্যার দুইটা জিনিস রয়ে গেছে, সেখানে অ্যালগোরিদমের ভুল থাকতে পারে, সেখানে ইচ্ছাকৃতভাবে ম্যানিপুলেশন থাকতে পারে, অনেক কিছু করা হতে পারে, মিটার টেম্পারিং থাকতে পারে, কত কিছু হতে পারে, এবং সেগুলো হলে ভোক্তা ক্ষতিগ্রস্ত হতে পারে, কম বিলের জায়গায় বেশি বিল হতে পারে। গ্যাসে তো হয়ই, গ্যাসে তো এটা অবধারিত যে লো প্রেশারে গ্যাস আসলে সেই গ্যাসের বিল ঠিক থাকে না, তখন ভলিউম কারেকশন করতে হয়, এই জন্য মিটার আলাদা তৈরি করা হয়েছে, ইবিসি মিটারের কথা বলা হয়েছে, এই সমস্ত কথাবার্তা তো আছে। তো সুতরাং সেই পরীক্ষা না করে একতরফাভাবে সরকারের উপর মহল থেকে নিচের মহল পর্যন্ত সবাই বলে যাচ্ছে যে এ অভিযোগ ঠিক না, ভোক্তারা ভুল বলছে। ভোক্তারা ভুল, যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যিনি অসুস্থ, ডাক্তার যদি বলে যে তোমার কোনো রোগ নেই, যিনি অসুস্থ সে তো বুঝছে তার রোগ আছে, তা না হলে তার অসুবিধা হচ্ছে কেন? তাহলে তার রোগ খুঁজে বের করতে হবে না?
তাহলে এই প্রবলেমটা আপনি যথাযথভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে সরকারের কর্তৃত্বে এটা সঠিক কি বেঠিক অভিযোগ তা যাচাই করতে হবে না? তারপরেও যদি ভোক্তা সন্তুষ্ট না হয় তাহলে আবার উচ্চতর পর্যায়ে করতে হবে। যতক্ষণ পর্যন্ত সে না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তার স্যাটিসফ্যাকশন অর্জন করার জন্য সরকারকে সেটা বারবার করতে হবে। জি স্যার, একেবারে শেষ 30 সেকেন্ডে বলবেন কিনা আসলে আমাদের জ্বালানি খাতের আসলে নিরাপত্তা কিভাবে আমরা বজায় রাখতে পারি, একেবারে খুব সংক্ষেপে বলা যায় কিনা? আমরা যে আমাদের গ্যাস উত্তোলন করছি না, এলএনজি নির্ভরতার দিকে আমরা চলে যাচ্ছি, আমরা আমদানি নির্ভর হয়ে যাচ্ছে, আমাদের সঞ্চালন লাইনের ঘাটতি রয়েছে, স্মার্ট ট্রান্সফরমার না কি বলে সেগুলি আমাদের নাই, আপনি কীভাবে দেখবেন একদম শেষ করতে আলোচনায়? আমার একটাই কথা, সরকার কোনো মুনাফাখোর হবে না, সরকার বাণিজ্য করবে না, সরকার এই খাতে কেন সব খাতে সরকার সেবা দেবে এবং সেই সেবা দিতে প্রকৃত যতটুকু ন্যূনতম ব্যয় করবে, সে ন্যূনতম ব্যয় করার সকল কৌশল সে অবলম্বন করে ন্যূনতম ব্যয়ে কস্ট প্রাইসে এইটা সার্ভিস এনশিওর করবে এবং মানুষের কাছ থেকে সেই কস্টটা নেবে। এবং জ্বালানি খাতে সর্বব্যাপী জ্বালানি বিদ্যুৎ খাতে এই পলিসি সরকার যদি ধারণ করে আর কিছু করা লাগবে না। জি প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন অধ্যাপক এম শামসুল আলম ভোক্তাদের সপক্ষে এবং ভোক্তাদের সুরক্ষার জন্য নানা বিষয়ে কথা বলেন। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কোনো রাজনৈতিক সরকার নয়, তারা এই জ্বালানি খাতের শুধু নয় সব ক্ষেত্রেই তারা একটা সুশাসন নিশ্চিত করবে এবং এই ক্ষেত্রে তারা যদি বলল সরকার কোনোভাবেই কোনো মুনাফার জায়গায় সরকারের থাকা উচিত, সরকার সেবা প্রদান করবে এবং সেই প্রত্যাশা রেখেই আজকের অতিথি অধ্যাপক এম শামসুল আলম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা এখন এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।